ওয়েলকাম স্টুডেন্ট। আজকে আমরা অমূলত সংখ্যা নিয়ে আলোচনা করব। আগের ক্লাসে আমরা মূলত সংখ্যা নিয়ে আলোচনা করেছি। আমরা মূলত সংখ্যা পি বাই কিউ আকারে প্রকাশ করেছিলাম, যেখানে পি কিউ পূর্ণ সংখ্যা ছিল, কিউ নট ইকুয়াল টু 0, তাতে আমরা মূলত সংখ্যা বলেছিলাম। এবার আসছি যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে না, যেখানে পি ও কিউ হচ্ছে পূর্ণ সংখ্যা, কিউ নট ইকুয়াল টু 0, তাদের অমূলত সংখ্যা বলবো। যেমন উদাহরণ হচ্ছে √2, √5, ... .10, 110 এটসেট্রা। তাহলে এই অমূলত সংখ্যা কে আবিষ্কার করেছিল? পিথাগোরাস। সকল মূলদ আর অমূলদ সংখ্যা মিলেই হয় বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যাকে আমরা 8 দিয়ে ডিনোট করি। এগুলো একটু মাথায় রাখবে। প্রতিটি বাস্তব সংখ্যার জন্যই সংখ্যারেখায় একটু নির্দিষ্ট বিন্দু পাবো, অথবা প্রতিটি বিন্দুটি একটি বাস্তব সংখ্যা পাবো। এই প্রতিটি সংখ্যারেখাকেই বাস্তব সংখ্যারেখা বলা হয়। এবার আমরা পিথাগোরাসের উপপাদ্য নিয়ে একটু আলোচনা করব। এটা পরীক্ষায় খুব আসে। কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের ওপর যদি আমরা একটা স্কোয়ার আঁকি, স্কোয়ার মানে বর্গক্ষেত্র আঁকি, সেই বর্গক্ষেত্রে ক্ষেত্রফলের বর্গ অপর দুই বাহুতে অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি সমান হবে। যেমন এটা যদি আমি ধরি এবিসি একটি সমকোণী ত্রিভুজ, তাহলে এসি হচ্ছে তার অতিভুজের স্কোয়ার সমান হচ্ছে ভূমি আর লম্ব স্কোয়ার, এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, যেখানে কোণ বিসিএ এবিসি ইকুয়াল টু 90 ডিগ্রি। ওকে, এত দূর অবধি বোঝা গেল? কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্টে জানাবে। এবার আসছি সকল মূলদ সংখ্যা এবং সকল অমূলদ সংখ্যা মিলে হচ্ছে বাস্তব সংখ্যা। এটা আমি আগেই বললাম, উপপাদ্যটাও বললাম। এবার আমরা একটা উদাহরণ দেখে নেব। √2 একটা তো অমূলদ সংখ্যা। √2কে আমরা সংখ্যা রেখায় প্রকাশ করব। ঠিক আছে, কিভাবে করব দেখো। সংখ্যা রেখায় আমরা কিভাবে করব? প্রথমে সাপোজ ধরো আমরা এবিসিডি একটা একটা আয়তকার চিত্র আঁকলাম। এই কোণটা সমান হচ্ছে 90 ডিগ্রি। একটা কোণ আঁকলাম এসি। এবি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 1 সেমি, বিসি বাহুর দৈর্ঘ্য 1 সেমি। ঠিক আছে, এটা আমি বর্গক্ষেত্রে ধরছি। এটাও 1 সেমি, এটাও 1 সেমি। তাহলে এবি সমান 1 সেমি, বিসি সমান 1 সেমি। তাহলে পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী কি? এসি স্কোয়ার সমান এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। এসি স্কোয়ার এবি স্কোয়ার সমান 1 স্কোয়ার প্লাস বিসি ইজ ইকুয়াল টু 1 স্কোয়ার। 1 স্কোয়ার 1 প্লাস 1 সমান 2। অতএব এসি সমান কত? √2। বোঝা গেল? √2 এটা বুঝতে পারলে? এবার আমরা সরল রেখায় কিভাবে তাকে করব, সংখ্যা রেখায়। এই একটা সংখ্যা রেখাটা সবাইকে দেখাতে পাচ্ছি। সংখ্যা রেখায় আমি একটা ও বলে ডিনোট করছি 0কে। 1 2
2, এটা A, এটা B, ঠিক আছে। এবারে এখান থেকে আমি একটা বর্গক্ষেত্র আঁকছি। এইটাকে আমি এই ধরলাম, জিরোটাকে, একে আমি বি ধরলাম, একে আমি সি ধরলাম, একে আমি ডি ধরলাম, বর্গক্ষেত্র। এবার এসি, এটা তোমার 1, এটাও 1 সেমি, তাহলে এসি সমান √2, তো আগেই আমরা দেখলাম। এবার যদি এই এ বিন্দুতে একটা কাঁটা কম্পাস বসিয়ে এই সি অবধি মাপ নিয়ে আমরা একটি বৃত্তচাপ অঙ্কন করি, তাহলে এই বিন্দুটা পি, এটা হচ্ছে √2। তাহলে সংখ্যা রেখায় আমরা এইভাবে প্রকাশ করতে পারবো, ঠিক আছে। এই পি বিন্দুটা আমার √2 এর জন্য সংখ্যা রেখায় একটা অমূলদ সংখ্যার জন্য আমরা সংখ্যা রেখায় একটা পি বিন্দু পেলাম। এটা সবাইকে বোঝা গেল। সমানভাবে বাড়ির হোমওয়ার্ক রইল, √3 কে সংখ্যা রেখায় কিভাবে প্রকাশ করব। ঠিক আছে, এটা সবাই কিন্তু বাড়িতে প্র্যাকটিস করো, আমি আরও দেখাবো। এবার আমরা দেখাবো √3 কে কীভাবে সংখ্যা রেখায় আমরা প্রকাশ করব। প্রথমে একটা সংখ্যা রেখা টেনে নিচ্ছি, 0, 1, 2, এটাকে এ দিলাম, সামথিং। এইখানে প্রথম আমি একটা বর্গক্ষেত্র এঁকে নিচ্ছি 1 সেমি দৈর্ঘ্য বিশিষ্ট, এটাও 1, এটাও 1, ঠিক আছে। এইটা তো আমি √2 পেয়েছি, হলো। এবার এই বাহুটার উপর, এই কর্ণটার উপর আমি একটা 1 সেমি লম্ব আঁকলাম, এটা নাম দিই বি, এটা দিই সি। এবার আমার এটা √2, ও বি সমান তো √2, আর তোমার বিসি সমান হচ্ছে 1, তাহলে ওসি সমান কত হবে? ওসি স্কোয়ার সমান ওবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার সমান হচ্ছে ওবি সমান √2 এর স্কোয়ার প্লাস 1 এর স্কোয়ার সমান হচ্ছে 2 + 1 সমান হচ্ছে 3, ওসি সমান √3। তাহলে এই মানটা হলো আমার √3। এবার যদি এই ও বিন্দুতে কাঁটা কম্পাস বসিয়ে এখানে একটা বৃত্তচাপ নিয়ে আমি যদি আঁকি, তাহলে একটা পি বিন্দু পাবো। তাহলে পি বিন্দুটা হচ্ছে √3 সংখ্যা রেখায় অবস্থান। বোঝা গেল? এখানে বুঝতে কোনো অসুবিধা নেই তো। এবার আমরা আর একটা এক্সাম্পল দেখে নিই। √5 এর সংখ্যা রেখায় অবস্থান। সংখ্যা রেখা একটা টানলাম, এটা 0, ও নাম দিয়েছি -1 -2, ঠিক আছে। এখানে 1, এখানে 2, এখানে 3, হলো।
এবার আমি এটাকে এ দিচ্ছি, 2 পয়েন্টটাকে, ঠিক আছে। এবার এ পয়েন্ট থেকে আমি একটা লম্ব টানছি বি 1 সেমি দৈর্ঘ্যের, তো ও এ সমান 2 সেমি আর এ বি সমান 1 সেমি। এবার আমাকে ও বি এর দৈর্ঘ্যটা বার করতে হবে। ও বি সমান কত? এবার পিথাগোরাসের উপপাদ্য লাগিয়ে পাই ও বি স্কোয়ার ইজ ইকুয়াল টু ও এ স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার। ও এ সমান 2 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার সমান হচ্ছে 4 যুক্ত 1 সমান হচ্ছে 5। তাহলে ও বি সমান √5, ঠিক আছে। এবার এখানে এই ও বিন্দুতে কাঁটা কম্পাস বসিয়ে আমি যদি এখান থেকে একটা বৃত্তচাপ আঁকি, তাহলে আমি পি বিন্দু পাই। তাহলে পি বিন্দুটাই হচ্ছে দুটোই √5 এর সংখ্যা রেখায় অবস্থান। বোঝা গেল? কোনো কনফিউশন থাকলে কিন্তু বলবে। তাহলে আমরা কি কি পেলাম? √2, √3, √5, √6, √7 এইভাবে পাবো। √6, √7 একইভাবে মান পাবো। অবস্থান আমরা পাবো। তাই তো? তাহলে এর থেকে আমরা কি সিদ্ধান্তে আসতে পারি? যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা যদি m হয়, তাহলে √m-1 সংখ্যা রেখায় স্থাপন করতে আমরা যদি পারি, √m-1 ভালো করে খেয়াল করবে, √m-1 যদি আমরা সংখ্যা রেখায় স্থাপন করতে পারি, তাহলে √m কেও আমরা সংখ্যা রেখায় স্থাপন করতে পারবো, তাই তো? যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা m এর জন্য √m-1 কে যদি সংখ্যা রেখায় স্থাপন করতে পারি, তাহলে √m কেও আমরা সংখ্যা রেখায় স্থাপন করতে পারবো। এটা কি বোঝা গেছে সবাইকার? যদি m সমান 7 হয়, তাহলে √m-1 সমান কত? √6। এটা আমরা সংখ্যা রেখায় স্থাপন করতে পারবো। তাহলে √m সমান কত? 7, √7।
এটাকেও আমরা সংখ্যা রেখে স্থাপন করতে পারবো, এটাই এখানে বলা হয়েছে। বোঝা গেল? এই হচ্ছে মধ্য বিষয়। এবারে একটা ভালো জিনিস, ভালো কোশ্চেন। আমরা মূলদ সংখ্যাতেও করেছিলাম যে দুটি মূলদ সংখ্যার যোগফল, বিয়োগফল, গুণফল, ভাগফল মূলদ সংখ্যাই হবে। এবার অমূলদ সংখ্যার ক্ষেত্রে সেটি কী হবে? দুটি অমূলদ সংখ্যার যোগ, বিয়োগ, গুণফল ও ভাগফল কি অমূলদই হবে? আমরা দুটো সংখ্যা নিই, √5 আর -√5, দুটো অমূলদ সংখ্যা নিলাম। ঠিক আছে, এই দুটো যোগ করলে কি পাই? √5 প্লাস -√5, তাহলে প্লাস মাইনাসে মাইনাস হয়ে গেল 0। এটা একটা মূলদ সংখ্যা। বিয়োগ করি, √5 মাইনাস -√5, 2√5 অমূলদ সংখ্যা। গুণ করি, √5 গণিত -√5 সমান -5। এটা একটা পূর্ণ সংখ্যা। এই বিয়োগ ফলটা যদি আমি এইভাবে ধরতাম, √5 -√5 সমান 0, এটা একটা মূলদ সংখ্যা। ঠিক আছে, এবার ভাগফলও তেমনি আসবে। √5 ভাজিত √5 যদি করি সমান 1, অমূলদ নয়। তাহলে দুটি অমূলদ সংখ্যার যোগ, বিয়োগ, গুণফল, ভাগ সবসময় অমূলদ সংখ্যা হবে না। ঠিক আছে, এটা বোঝা গেল? এবার আমরা বাস্তব সংখ্যার ছোট, বড়, গ্রেটার দেন, লেস দেন এই বিষয়গুলি নিয়ে একটু আলোচনা করব। এবার কি বাস্তব সংখ্যার ছোট, বড় বা সমান বোঝাতে আমরা সমান চিহ্ন, লেস দেন চিহ্ন, গ্রেটার দেন চিহ্ন ব্যবহার করি।
ধরি এ অ্যান্ড বি দুটি বাস্তব সংখ্যা। যদি এ বি এর থেকে ছোট তাহলে এইভাবে লিখব, আবার বি এর থেকে ছোট তাহলে এইভাবে লিখব, আবার এ বি সমান তাহলে এইভাবে লিখব। বোঝা গেল? এবার যেমন একটা উদাহরণ দিই, এ ইকুয়াল টু বি or বি ইকুয়াল টু সি, তাহলে আমরা এটা থেকে কী লিখতে পারি? এ ইকুয়াল টু সি, কারণ বি সমানই তো সি, এ ইকুয়াল টু সি। আবার এ বি এর থেকে ছোট, এ লেস দেন বি, বি আবার সি এর থেকে ছোট, তাহলে এটাকে আমি লিখতে পারি এ লেস দেন সি, এটাকে লেখা যায় এ লেস দেন বি লেস দেন সি, এভাবেও লেখা যায়। বোঝা গেল? খুব সহজ। এখানে এই সবগুলি হচ্ছে আমাদের বাস্তব সংখ্যা তো। এবারে আমরা যদি দেখি এ ইকুয়াল টু বি, এ ইকুয়াল টু বি হলো, তাহলে এ প্লাস সি ইজ ইকুয়াল টু বি প্লাস সি, যেখানে এ বি সি বাস্তব সংখ্যা। এটা আমরা লিখতে পারি তো, এটা আমরা লিখতে পারি তো। এ ইকুয়াল টু বি হচ্ছে, তাহলে আমি দুটো পদের সাথেই সি যোগ করে দিলাম। হ্যাঁ, হলো। আবার তেমন এ লেস দেন বি, তাহলে আমরা যদি এ প্লাস সি লেস দেন বি প্লাস সি লিখি, সেক্ষেত্রেও কোনো অসুবিধা নেই, যেখানে এ বি সি তিনটি বাস্তব সংখ্যা। বোঝা গেল? এবার আরেকটা সূত্র আছে, এ ইকুয়াল টু বি, তাহলে এ গণিত সি ইজ ইকুয়াল টু বি গণিত সি, যেখানে এ বি সি বাস্তব সংখ্যা। হলো? বোঝা গেল? এবার আমরা দুটি বাস্তব সংখ্যার যোগ বিয়োগ গুণ ভাগ করলে কি হয় দেখব। যে কোনো দুটি বাস্তব সংখ্যার যোগ বিয়োগ গুণ ও ভাগ সবসময় একটি বাস্তব সংখ্যা হবে যদি ভাগের ক্ষেত্রে ভাজক শূন্য না হয়। এটা ভালো করে মনে রাখতে হবে, ঠিক আছে? হলো, আমরা একটা উদাহরণ দেখব। √2 নিলাম আর 2√2 নিলাম, দুটো বাস্তব সংখ্যা নিলাম, এদের যোগ টু প্লাস √2 প্লাস 2√2 সমান হচ্ছে 3√2, এটা বাস্তব সংখ্যা। হলো?
এবার বিয়োগ 2√2 মাইনাস √2 সমান হচ্ছে √2 বাস্তব সংখ্যা। এবারে গুণ 2√2 ইন্টু √2 সমান 2, √2 আবার 2 হয়ে যায় সমান 4, 4 একটি বাস্তব সংখ্যা। এবার ভাগ √2 ভাজিত 2√2 সমান হচ্ছে √2 বাই 2√2 সমান হচ্ছে হাফ বাস্তব সংখ্যা। এইভাবে আমরা সর্বদা পাবো, মানে শুধুমাত্র ভাজকটা যদি শূন্য না হয়, বাস্তব সংখ্যা যোগ বিয়োগ গুণ ভাগ করলে সবসময় বাস্তব সংখ্যাই। এবার আমরা তিনটে বাস্তব সংখ্যা নিয়ে তার কিছু নিয়ম শিখে নেব। ধরি তিনটি বাস্তব সংখ্যা যথাক্রমে a, b, c। ঠিক আছে, হলো। এবার 1 নম্বর সূত্র কি? a প্লাস b প্লাস c সমান a প্লাস b প্লাস c। এটা যোগের সংযোগ নিয়ম বলা হয়, যোগের সংযম নিয়ম হলো যোগের সংযম নিয়ম। এবার দ্বিতীয় আমরা দেখব যোগের বিনিময় নিয়ম কাকে বলে। a প্লাস b সমান b প্লাস a লিখতে পারি, এটা হচ্ছে যোগের বিনিময় নিয়ম হলো। এবার 3 নম্বর হচ্ছে গুণের ক্ষেত্রে a গুণিত b গুণিত c সমান a গুণিত b গুণিত c। এটা হচ্ছে গুণের সংযোগ নিয়ম। হলো। Similarly, a গুণিত b is equal to b গুণিত a, গুণের বিনিময় নিয়ম। হলো। এবার আমরা আরেকটা সূত্র শিখব, a ইন্টু বি প্লাস সি সমান এ বি প্লাস এ সি। হলো, এটা লেখা যায়। এবং এ প্লাস বি ইন্টু সি সমান এ সি প্লাস বি সি, তাই তো? এটা হলো বিচ্ছেদ নিয়ম। এটা হচ্ছে কি? বিচ্ছেদ নিয়ম। এবার 6 নম্বর হচ্ছে a প্লাস 0 ইকুয়াল টু a এবং 0 প্লাস a ইকুয়াল টু a। তাহলে 0কে আমরা যোগের একসম উপাদান বলবো। a প্লাস 0 ইকুয়াল টু a এবং
0 প্লাস এ ইকুয়াল টু এ। তাহলে আমরা 0কে কি বলবো? যোগের একসম উপাদান, অ্যাডিটিভ আইডেন্টিটি এলিমেন্ট হলো। এবার এটা গুণের ক্ষেত্রে আমরা দেখছি এ গণিত 1 ইজ ইকুয়াল টু এ, আবার 1 গণিত এ ইজ ইকুয়াল টু এ। তাহলে 1কে গুণের একসম উপাদান বলবো। বোঝা গেল? আর একটা নিয়ম আমরা শিখে নিই, এ প্লাস মাইনাস এ ইকুয়াল টু 0, আবার মাইনাস এ প্লাস এ ইকুয়াল টু 0। তাহলে মাইনাস একে যোগের সাপেক্ষে বিপরীত উপাদান বলবো। ঠিক আছে? হলো? বোঝা গেল? এটা যোগের সাপেক্ষে হলো। এবার গুণের সাপেক্ষে আমরা কি করতে পারি? এ গণিত 1/a ইকুয়াল টু 1, 1/a গণিত a ইকুয়াল টু 1। এ নট ইকুয়াল টু 0 হলে সেক্ষেত্রে 1/a কে গুণের সাপেক্ষে এর বিপরীত উপাদান বলবো। হলো? খুব সোজা নিয়ম। এই নিয়মগুলোকে বাস্তব সংখ্যার স্বতঃসিদ্ধ বলা হয়। এই যে ওপরের 1 থেকে 9 অবধি যে আমরা সূত্রগুলো পেলাম, এইগুলিকে বাস্তব সংখ্যার স্বতঃসিদ্ধ বলা হয়। ওকে? যদি কারো কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন, বুঝতে কারো অসুবিধা হলে। ঠিক আছে? এবার আমরা চলে যাব কিছু সরলের পথে। ঠিক আছে? কিছু সরলের পথে চলে যাব, তারপর আমরা বাড়িতে কিছু কাজ দেবো। ঠিক আছে? এই যেগুলি করাচ্ছি তার উপর। বোঝা গেল? এবার একটা জিনিসের আমরা সরল করব। সরল -8√2 প্লাস 8√3 প্লাস √2। এর সরল কী হবে? -8√2, এগুলিকে বার করে নেবো। 8√3 আগে সূত্রগুলো থেকে পাই 8√2, 8√2 কেটে গেল, তাহলে 8√3 উত্তর। ঠিক আছে? এই একটা দিলাম। এবার হোমওয়ার্ক আমি একটা দেবো। হোমওয়ার্ক কিন্তু বাড়িতে করতে হবে। সরলের -21√3 প্লাস 42 1 প্লাস
√3। এটা সমান কত, এটা আমাকে করে আমাকে উত্তরে জানাতে হবে। ঠিক আছে, এবার আমরা অন্য আরেকটি জিনিস শিখব। ঠিক আছে, এটা তো কমপ্লিট, আলাদা একটি পেজ ধরি আমরা। সাপোজ তিনটি আমরা বাস্তব সংখ্যা নিচ্ছি, 1-এর 4, 3-এর 8, 1-এর 4, 3-এর 8 আর 3 পূর্ণ 1-এর 5, 5কে দশমিকে প্রকাশ করব। ঠিক আছে, 1-এর 4 সমান কত, 1/4। প্রথমেই দশমিক বসালাম 0, 4 দুগুণে 8, 2 10, আর দশমিকের জন্য 0 পেলাম, 4 5 20। তাহলে 1-এর 4 সমান 0.25। 3-এর 8 সমান সেমভাবে দশমিক বসাবো 8 3 24, 6 আবার 0, 8 7 56, 4 0 8 5 40। তাহলে এটা পাওয়া গেল। এবার 3 পূর্ণ 1-এর 5 সমান 16-র 5। 16-র 5কে আমরা কীভাবে করব, 16, 5 3 15, 1 দশমিক দিলাম 0, 5 দুগুণে 10। তাহলে দশমিকে প্রকাশ করলে আমার কী হলো, 0.25, 0.375 আর 3.2। ঠিক আছে, এই সংখ্যাগুলো আমরা দশমিকে প্রকাশ করার পর পেলাম। তাহলে এগুলোকে আমরা সংখ্যা রেখাতেও আমরা দেখাতে পারি। ঠিক আছে, এবার আমরা কিছু ভগ্নাংশ লিখব যাদের মৌলিক উৎপাদক কেবলমাত্র 2 আর 5 থাকবে। এটা কেন নিচ্ছি, এটার একটা বাস্তব প্রয়োগ আছে, তার জন্যই বোঝানো, দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু সারা জীবন মনে রাখতে হবে। ঠিক আছে, 1-এর 2, 3-এর 10, 7-এর 4, 8-এর 25 আর 13-র 20। এগুলো সাধারণ উৎপাদক। এই হরগুলিকে যদি আমরা গসাগু করি 2 আর 5ই পাওয়া যায় মৌলিক উৎপাদক। এই জন্য 2 আর 5কে আমরা মৌলিক উৎপাদক নিয়েছি। ঠিক আছে, এইগুলিকে যদি আমরা দশমিকে প্রকাশ করি তাহলে এগুলিকে আমরা দশমিকে প্রকাশ করতে পারবো এবং এদের মৌলিক উৎপাদক 2 আর 5 হবে। এদের উৎপাদক 2 ও 5 হবে। ঠিক আছে, 2 আর 5 হবে এবং ভাগশেষ 0 হবে। তাহলে এর থেকে আমরা একটা কনক্লুশন করতে পারি, কোনো বাস্তব সংখ্যা P/Q
p/q আকারের মূলদ সংখ্যা যদি হয়, এবং q not equal to 0, এবং যার মৌলিক উৎপাদক দুই ও 5 এবং যেটিকে দশমিকে প্রকাশ করলে ভাগশেষ শূন্য হবে। ভাগশেষ শূন্য হবে। তাহলে এই ধরনের দশমিক সংখ্যাকে আমরা কি বলবো? শূন্য হবে। তবে এই ধরনের দশমিক সংখ্যাকে আমরা সসীম দশমিক সংখ্যা বলবো। এটা ভালো করে মনে রাখবে। তাহলে এই ধরনের সংখ্যাকে আমরা সসীম দশমিক সংখ্যা বলবো। এবার অসীম দশমিক সংখ্যা আমরা কাকে বলবো? একটা ছোট উদাহরণ আছে। 16 7 নাও, 16কে ভাগ করো। 7 দুগুণে 14, 2 দশমিক দাও 0, 7 দুগুণে 14, 6 দশমিক আছে 0, 56 7 8 4 0, 7 5 35, 5 0, 7 7 49, 1 0, 7 1 7, 3 0। এ কন্টিনিউ হয়ে যাবে। এ ভাগশেষ শূন্য হবে না। আর এটা ইনফিনিটি হয়ে যাবে। ঠিক আছে, ভাগফলটা। তাহলে এই ধরনের দশমিক সংখ্যাকে আমরা বলবো অসীম দশমিক সংখ্যা। বোঝা গেল? ঠিক আছে, আজকের ক্লাস এত দূরই। পরের দিন আমরা নেক্সট চ্যাপ্টার সূচক নিয়ে আলোচনা করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন।